ইতিহাস আর ঐতিহ্যের সন্ধানে ছুটে বেড়ানোর অংশ হিসেবে আজ আমি এসেছি মানিকগঞ্জ জেলার বেতিলা জমিদার বাড়িতে। আজকে আমি আপনাদেরকে বেতিলা জমিদার বাড়ি সম্পর্কে জানানোর চেষ্টা করব তার ইতিহাস, ইতিকথা এবং বর্তমান অবস্থা। তির্যক রোদের মধ্য দিয়ে হেঁটে বাঁশের তৈরি এক সেতু পার হয়ে বেতিলা জমিদার বাড়ির রোডে আসলাম। বাঁশের সেতু পাশেই নালোরা পুরাতন সেতু ছিল, কিন্তু সেটি আজ পানিতে বিলীন। বেতিলা জমিদার বাড়ি শতবর্ষী ঐতিহাসিক এক স্থাপনা। এটাকে জমিদার বাড়ি বলা হলেও আসলে এটি হিন্দু উচ্চমানের ব্যবসায়ীদের আবাসস্থল। নুরানি নদীর কূল ঘেঁষায় এই বাড়িটি। এখানের সবগুলো বাড়ি এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। জানা গেছে যতীন্দ্র সাহা নামে কলকাতার এক পাটের বণিক এই বাড়িটির পূর্বপুরুষ ছিলেন। তাদের আসল নাম শ্রীযুক্ত বাবু যতীন্দ্র কুমার চৌধুরী, জাতি সাহা, ব্যবসা জোরদারি। অপরজন শ্রীযুক্ত বাবু সতেন্দ্র কুমার চৌধুরী, পিতার নাম হরেন্দ্র কুমার চৌধুরী। তাদের জাতি ছিল সাহা, ব্যবসা জোরদারি। স্থানীয়দের ধারণা তৎকালে কলকাতা থেকে এ অঞ্চলের সঙ্গে পাটের ব্যবসা করতেই যতীন্দ্র সাহা ও সতেন্দ্র সাহা মানিকগঞ্জে এসেছিলেন। ব্যবসা আর বসবাস করতে তাদের নির্মিত বাড়িটি এখন বেতিলা জমিদার বাড়ি নামে পরিচিত। জনশ্রুতি আছে ব্রিটিশ শাসনামলে বেতিলা মিতোরা ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত খরস্রোতা নুরানি নদী দিয়ে বড় বড় জাহাজ, বজরা, পালতোলা, মহাজনী নৌকা যাতায়াত করত। যতীন্দ্রবাবু, সতেন্দ্রবাবুরা তাদের ব্যবসার জন্য নিরাপদ নৌরুট হিসেবে এই নদীপথকেই বেছে নিয়েছিলেন। তাই নিভৃত পল্লীর অজপাড়া গায়ে নদীর দুকুল ঘেঁষে গড়ে উঠেছিল দৃষ্টিনন্দন এই বিশাল দালান কোঠা। চারদিকে সবুজ গাছপালার সমারোহে ঘেরা নদীর উত্তর পাড়ে শোভা পাচ্ছে চুন পাথর আর লোহার ইস্পাতে তৈরি নানা কারুখচিত পাশাপাশি দুটি ভবন। দোতলা বিশিষ্ট ভবন দুটির নিচতলায় কক্ষ রয়েছে 8টি করে, মোট 16টি। দ্বিতীয় তলায় 7টি করে 14টি। দুটি ভবনে মোট কক্ষ রয়েছে 30টি। দুই তলাতে বিনোদনের জন্য রয়েছে খোলা জায়গা। বিশাল জায়গা জুড়ে এ বাড়িতে দুটি পুকুরে 4টি ঘাট রয়েছে, একটি 4 চালা টিনের ঘর, খাবার পানির জন্য নলকূপ, একটি কুয়া এবং ভবনের পেছনে ছোট ছেলে মেয়েদের জন্য রয়েছে মিনি পার্ক। ব্রিটিশ আমলে নির্মিত এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি আজ ধ্বংসের পথে। জানালা দরজা মরিচা হয় ভেঙে পড়ছে। ভবনের ভেতরে বাইরে আগাছা শ্যাওলায় কারুকার্যগুলো ঢেকে গেছে। ইট ও বালু খসে পড়েছে। সামান্য বৃষ্টিতেই দেয়াল চুইয়ে পানি পড়ায় ভবনটি স্যাঁতস্যাঁত হয়ে যায়। ভবনের চারপাশে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছগুলোর কারণে দূর থেকে শত বছরের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন বাড়িটি আর আগের মতো মানুষের নজরে পড়ে না। দুটি পুকুরে নারী পুরুষের গোসলের জন্য আলাদাভাবে কারুকার্য খচিত 4টি ঘাটলা ভেঙে ছড়িয়ে ছিটিয়ে আছে। নলকূপ আর কুয়া পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দুই পাশের প্রাচীর ভেঙে গেছে। সামনের খেলার মাঠটি এখন গোচরণ ভূমিতে পরিণত হয়েছে। এক সময়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির বাড়ি আজ পরিত্যক্ত। কেউ নেই এই বাড়িতে। কোনো মানুষজন এই বাড়িতে বসবাস করে না। ভূতের অবস্থায় পড়ে আছে বাড়িটি। একবার ভাবুন তো, সেই সময়ের এই জমিদাররা কতটা ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, যাদের ক্ষমতায় চলত পুরা এই মানিকগঞ্জ, এই পরগনাটা। এই পরগনার মানুষ অত্যাচারিত হয়ে এতটাই নিগৃহীতে জীবনযাপন করত যে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়, তারা ভয়ে তাদের সেই জমিদারি ছেড়ে সেই ব্যবসা, এত কোটি কোটি টাকার সম্পদ ফেলে পালিয়ে যায় কলকাতায়। কলকাতা থেকে এসেছিল মূলত এখানে ব্যবসা করার উদ্দেশ্যে।
সুদূর সেই কলকাতা থেকে এসে যখন এই বেতুলা জমিদার বাড়ি বা বেতুলা ভবনটি নির্মাণ করেন, তখন এই বাংলার এই বেতুলার আশেপাশের মানুষগুলি বা এই মহকুমার মানুষগুলি তাদের আত্মীয় পরায়ণতার সহিত তাদেরকে সাদরে গ্রহণ করে। পরবর্তীতে তারা বুঝতে পারে এই সাদা পান্না মানুষগুলিকে কন্ট্রোল করা যাবে, আর সেই কন্ট্রোল করার থেকেই তৈরি হয় তাদের জমিদারি, আর শুরু হয় নির্যাতন, নিপীড়ন এবং শোষণের মাত্রা। শোষণের মাত্রা এতটাই চরমে ওঠে যে তাদের অনুমতি ছাড়া বিয়ে পর্যন্ত, মেয়ে বিয়ে বা ছেলে বিয়ে পর্যন্ত করানো যেত না। কথিত আছে কোনো কোনো জায়গায় বা কোনো কোনো ব্যক্তির নাম প্রকাশে অনিচ্ছুক যে বিয়ে হওয়ার পর নববধূকে এই বাড়িতে দিয়ে যেতে হতো এবং তারা একটা সময় যখন প্রয়োজন মিটে যেত তাদেরকে পরবর্তীতে কয়েকদিন পরে তার শ্বশুরবাড়ি পাঠানো হতো। এতটাই নির্যাতন, নিপীড়িত হয়েছে এই অঞ্চলের মানুষ, তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও এই কথাগুলি চেহারা দেখাতে বা নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাধারণ মানুষ, স্থানীয় মানুষ কথাগুলি বলেছেন। এতটাই নির্যাতন হতো যে এই অঞ্চলের মানুষ মুখ তুলে কথা বলতে পারতো না। নির্যাতনের মাত্রা এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত কেউ যদি তাদের কথার অবাধ্য হতো তাদেরকে ফেলে দেওয়া হতো অন্ধকূপে, যা বর্তমানে বিলীন হয়ে গেছে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে যখন জমিদারি প্রথা শেষ, তারা ভয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায় এই বিশাল জমিদারি ছেড়ে। প্রশ্ন আসে না যে কেন পালিয়ে গেল? তারা যদি আসলে জনদরদি, জনপ্রেমী যদি হতো, জনকল্যাণমূলক কাজে যদি করত, তাহলে তারা পালিয়ে গেল কেন? দেশ ছেড়ে চলে কলকাতায় কেন পাড়ি জমাতে হতো? কেন কলকাতায় চলে গেল? কারণ কলকাতায় তাদের হচ্ছে মূল আবাসভূমি, পৈতৃক ভূমি। এখানে এসেছে ব্যবসা করার জন্য, সেবা দেওয়ার জন্য নয়। তারা আমাদের জন্য তেমন ভালো কিছু রেখে যায়নি। জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়াতে তারা বুঝতে পারে তাদের ওপর এই বাংলার মানুষের, এই অঞ্চলের মানুষের হয়তো নির্যাতন বেড়ে যাবে, আর এই কারণেই তারা রাতের অন্ধকারে পালিয়ে যায়। বন্ধুরা, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনার প্রশ্নের বা মতামতের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।